আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবি ধর্মতত্ত্ব অ্যাডমিশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আমি যে লাইভটা স্টার্ট করছি আসলে শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাদেরকে জানাও, যারা জয়েন করতেছো। ওকে, আচ্ছা আমি একটু চেক করে নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, যারা আমার এটাতে মনে হয় নয়েজ আসতেছে প্রচুর। যারা আমার এটাতে মনে হয় নয়েজ আসতেছে প্রচুর। যারা তোমরা একটু জানাও যে আসলে কি অবস্থা। যারা জয়েন করেছে ইতিমধ্যে আমাকে একটু জানাইতে হবে, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে বিষয়টা। ঠিক আছে, আমরা হচ্ছে আজকের এই লাইভ ক্লাসে যারা হচ্ছে ইবিতে ধর্মতত্ত্বতে অ্যাডমিশন দিতে চাও, প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য তাদরিস একাডেমি, তাদরিস অনলাইন মাদ্রাসা নিয়ে আসছে অনলাইন কোর্স। এখানে আমরা হচ্ছে তোমাদেরকে পড়াবো, যে দেখাবো কিভাবে আসলে তুমি চান্স পেতে পারো ইসলামী বিশ্ববিদ্যালয়ে, কিভাবে পড়তে হবে। এখন আমাদের বাড়িতে বসেও অনলাইনে মাধ্যমে আমাদের ক্লাস নেওয়া খুবই সহজ। আমরা বাড়িতে বসে ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। তো আমাদের আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, কি কি জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোন সাবজেক্ট থেকে আসে। বিশেষ করে আমাদের দেখা যায় যে অনেকে দাখিল আলিম কমপ্লিট করেছো, বাট তোমাদের হচ্ছে আরবিতে দুর্বল। তো সেই জায়গাটা তুমি কিভাবে গ্যাপ করবা, বিস্তারিত এই সব বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস থাকছে। এবং তাদরিস অনলাইন মাদ্রাসার যেই ক্লাসগুলা, এইগুলা আমরা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। প্রায় 12টা ক্লাস দিব, তারপরে তোমাদের পেইড ক্লাসে ভর্তি হতে হবে। তো এখন তোমরা অনলাইনে জয়েন করেই খুব ভালোভাবে বাড়িতে বসে প্রস্তুতি নিতে পারো। যদি তোমার নিজের ডেডিকেশন থাকে, নিজের যদি ইচ্ছা থাকে, তাহলে তোমার দ্বারা এটা সম্ভব। ঠিক আছে, তো সুতরাং আমরা দেরি না করে আজকের আমাদের যেই ক্লাস, সে বিষয়ে আমরা আজকে তোমাদের সাথে আলাপ করতে যাচ্ছি। তো চলো আমরা বিস্তারিত কথা বলি তোমাদের সাথে। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে আচ্ছা, তোমরা কি দেখতে পারতেছো? যদি দেখতে পারো তাহলে আমাকে একটু অনুগ্রহ করে তোমরা জানাবা যে আসলে তোমরা দেখতে পারতেছো কিনা। ঠিক আছে, দেখো এইখানে আমরা বিষয়গুলো দেখাই বিস্তারিত। যে আজকে আমাদের যেহেতু 1 নম্বর ফ্রি লেকচার শিট, তো যেহেতু আমাদের 1 নম্বর ফ্রি লেকচার, এখানে আমরা দেখাবো যে আসলে আরবিতে কি কি আসে। ঠিক আছে, তো আমরা দেখি যে আমাদের কি জিনিসগুলো আসে।
এটা একটু আমরা ছোট করে দিই, ছোট করা যাবে কিনা। আচ্ছা, আমরা এটা আসলে ছোট করতে পারতেছি না, আমার ট্যাবের থেকে আমি যেটা করছি, স্ক্রিন শেয়ারটা করছি, এটা আসলে ছোট করা যাচ্ছে না। ওকে ওকে, তাহলে আমরা এটা করি। দেখো, এখানে মূলত যে বিষয়টা করা হয়েছে, যে পরীক্ষায় হচ্ছে তোমাদের 10টি বিষয় আসবে, যারা অ্যাডমিশন দিতে চাও তাদের আরবিতে আসলে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। তো পরীক্ষায় হচ্ছে 10টি যে বিষয়, সেই 10টি বিষয় থেকে মূলত 80টা প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই যে 10টি বিষয় থেকে যে 80টা প্রশ্ন, এর মধ্যে আরবি, গ্রামার এবং সাহিত্য, এই দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস থেকে তোমার 10টি প্রশ্ন থাকবে। ওকে, তো তার মানে তুমি বুঝতে পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ আরবিটা। এবং শুধুমাত্র যে তোমার এইখানে আরবি, গ্রামার এবং সাহিত্য থেকে 10টা আসতেছে তা না, বরং অন্য যে বিষয়গুলো 10টি সাবজেক্টের ভিতরে তোমার কোরআন আছে, হাদিস আছে, তারপরে হচ্ছে দাওয়া আছে। তো এই কোরআন, হাদিস এবং দাওয়া, এই সাবজেক্টগুলো থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। তো কোরআন এবং কোরআন, হাদিস এবং দাওয়া থেকেও তোমার কোশ্চেন আসতেছে। এখন এই কোরআন, হাদিস এবং দাওয়া, এটার ভিতরে কিন্তু তোমার আরবি, গ্রামার আছে, এবং দেখবা যে ওইখানের 50% কোশ্চেন হচ্ছে তোমার আরবি, গ্রামার সংশ্লিষ্ট। তার মানে তোমার আরবি, গ্রামার কিংবা আরবি সাহিত্য, এটা যদি তোমার খুব ভালো করে আয়ত্ত করা থাকে, তাহলে আমি যে এখানে বলতেছি যে তোমার 10টি কোশ্চেন আসে, শুধুমাত্র 10টি কোশ্চেন আসবে না, বরং এর সাথে তোমার আরো কিছু কোশ্চেন তুমি অলরেডি পেয়ে যাবা, আরো 5টা বা 7টা প্রশ্ন পেয়ে যেতে পারো। তার মানে তোমার আরবি সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, তাহলে আমার মনে হয় যে তুমি মোট মিলায় প্রায় হচ্ছে 17-18টা কোশ্চেন তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এবার এই সাধারণত 10টি প্রশ্ন যেটার কথা আমরা বলছি, এর ভিতরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আছে। একটা হচ্ছে আরবি, গ্রামারের ক্ষেত্রে যেই সকল অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে, তার মধ্যে প্রথমত হচ্ছে ইলমুন নাহু পরিচিতি, মানে ইলমুন নাহু কাকে বলে, ইলমুন নাহু এর উৎপত্তি কোন জায়গা থেকে এসেছে, হ্যাঁ, ইলমুন নাহুর বই কে কে লিখছে, তারপরে ইলমুন নাহু সংশ্লিষ্ট কি কি বই আছে, এই ধরনের যে ইলমুন নাহুর পরিচিতি, এই জায়গাটা থেকে আসে তোমার একটা প্রশ্ন আসতে পারে। 2 নম্বর হচ্ছে এসএম এর প্রকার সমূহ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। চলো আমরা দেখাই যে এসএম এর প্রকারগুলা কি কি আছে। এসএম এর যেই প্রকারগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এই যে আমরা যে চার্টটা দিয়েছি, এই চার্টে এসএম এর প্রকারগুলো উল্লেখ করা হয়েছে, যে বিভিন্ন দিক থেকে এসএম এর প্রকার হইতে পারে। তোমার গঠনের দিক থেকে, এরব এবং বেনার দিক থেকে, তারপরে হচ্ছে তারিফ তানকিরের দিক থেকে, তারপরে মুযাক্কার মুআন্নাসের দিক থেকে এর বিভিন্ন প্রকার হতে পারে। তো মুরাব এসএম এর এরাব এবং বেনায়ের দিক থেকে এসএমটা 2 প্রকার, মুরাব এবং মাবনি। তারপরে গঠনের দিক থেকে 3 প্রকার, মুশতাক, জামেদ, মাজদার। এরপরে তারিফ তানকিরের দিক থেকে মারিফা, নাকেরা, হ্যাঁ। তারপরে হচ্ছে মুযাক্কার মুআন্নাসের দিক থেকে হচ্ছে মুযাক্কার এবং মুআন্নাস। আরো কিছু এই যে প্রকার দেওয়া আছে, আজকে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো এই যে প্রকারগুলো আছে এসএম এর, মারিফা, নাকেরা, মুযাক্কার, মুআন্নাস, মুরাব, মাবনি, হ্যাঁ, তারপরে মুশতাক, জামেদ, মাজদার, তারপরে মুফরাদ, তাসনিয়া, জমা, তারপরে মুসাগগার, মুকাব্বার, এই যে জিনিসগুলো আছে, এই সবগুলা থেকেই প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। আমার এটি কি ডিসকানেক্ট হয়ে গেছে? আমি বুঝতে পারতেছি না যে আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। না, ওকে। তোমরা যারা লাইভ দেখতেছো, তোমরা একটু আমাকে কমেন্ট করো যে আসলে আমার ভিডিও বা সাউন্ড ঠিক আছে কিনা। আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস চলতেছে, সুতরাং টেকনিক্যাল একটু প্রবলেম হতে পারে।
আমি কয়েকটা ডিভাইস জোড়া লাগিয়ে তারপরে আমি করতেছি, তো সুতরাং টেকনিক্যাল একটু প্রবলেম হইতে পারে, এটা একটু তোমরা আমাকে জানাও যে আসলে সব ঠিকঠাক আছে কিনা, দেখতে পারতেছো কিনা, তাহলে আমি কন্টিনিউ করব। হ্যাঁ, আচ্ছা চলো যাই। তো এখন এসএম এর এই যে বিভিন্ন প্রকার, এর ভিতর থেকে তোমার একটা প্রশ্ন থাকবে মাত্র। তাহলে আমরা বললাম যে প্রথমে যে পরিচিতি সেইখান থেকে একটা প্রশ্ন থাকতেছে, 2 নম্বর হচ্ছে এসএম এর যে প্রকার সমূহ আমরা নিচে যেটা চার্টে তোমাকে দেখিয়েছি সেইখান থেকে একটা কোশ্চেন থাকবে, আর হচ্ছে 3 নম্বর যে বিশেষ করে আদদ মাদুদ, তারপর হচ্ছে জিন্স, মারেফা নাকেরা, ইয়ারাব, তারপরে হচ্ছে জমির। হ্যাঁ, এই জিনিসগুলা থেকে প্রশ্ন থাকবে। এইগুলা কিন্তু এসএম এরই প্রকার, এই যে মারেফা নাকেরা আমরা তো বললাম, হ্যাঁ, তারপরে এই যে জমিরের আলোচনা, এগুলো এসএম এরই প্রকার, কিন্তু এর ভিতর থেকেও তোমার একটা কোশ্চেন থাকতে পারে। এখন আসো আমরা যেমন এই যে এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, ওয়া ইদাল বিহার সুজিয়াত, এখানে বিহারটা আসলে কোন প্রকার, ঠিক আছে, এটা কি ওয়াহেদ, জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, আর হচ্ছে জমা মুকাসসার, এর মধ্যে থেকে এটা কোন প্রকার? তো তোমরা যারা লাইভ দেখতেছো উত্তর দাও যে আসলে এটা কোন প্রকার। তো আমরা জানি এটা হচ্ছে জমা মুকাসসার, ঠিক আছে, বাহরুনের জমা হচ্ছে বিহারুন। তারপরে যে মুনসারিফ গায়রে মুনসারিফ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। তো নিচে এই যে বাক্য শব্দগুলো দেওয়া হয়েছে এর মধ্যে থেকে কোনটি মুনসারিফ নয়, অর্থাৎ কোনটি গায়রে মুনসারিফ, তোমরা যদি পারো তাহলে এখান থেকে উত্তর দাও। আমরা এটা আজকে দেখাচ্ছি এজন্য যে কি কি আসলে আমরা তোমাদেরকে আলোচনা করব এই আরবিতে, ঠিক আছে, আরবি সাবজেক্টে, এবং কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তুমি উত্তর খোঁজার আগে তোমার প্রশ্নটা বুঝতে হবে। তুমি যদি প্রশ্নের প্যাটার্ন না বুঝো যে কিভাবে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে আসে, এটা যদি তুমি ঠিকঠাক মতন না বুঝো, তাহলে তুমি তোমার যতই এলেম থাক তুমি খুব ভালো একটা কাজ করতে পারবে না। তো তার মানে আমরা দেখলাম মুনসারিফ গায়রে মুনসারিফ থেকে একটা প্রশ্ন আসে, এরপরে হচ্ছে আদদ মাদুদ থেকে একটি প্রশ্ন এসে থাকে অনেক সময়, যে নিচের যে কোন বাক্যটি সঠিক। ইশতারাইতু সাবআতা আকলামিন, ইশতারাইতু সাবআ আকলামুন, তারপরে ইশতারাইতু সাবআতা কলামুন, ইশতারাইতু সাবআতা আকলামান, এর মধ্যে আসলে কোনটা সঠিক? তো এখন তোমার যদি এরকম একটা দেওয়া থাকবে, কঠিন একটা দেওয়া থাকলো, তো এখন কোনটা সঠিক কোনটা বেঠিক তুমি কিভাবে বুঝবা? তোমার যদি আদদ মাদুদ সম্পর্কে ধারণা না থাকে, আদদ মাদুদ যদি তুমি না বুঝো, তাহলে তুমি এটার উত্তর দিতে পারবা না, তাই না? তো এজন্য আদদ মাদুদের অধ্যায়টা থেকে একটা প্রশ্ন নিশ্চিত ধরে নাও যে এখান থেকে কমান আসবে। তো তোমার ওই একটা প্রশ্ন কমান বাঁধানোর জন্য পুরো আদদ মাদুদটা তোমার পড়তে হবে। এখন অনেকে মনে করতেছো যে আদদ মাদুদ এটা মনে হয় খুব কঠিন একটা জিনিস, অনেক মনে হয় কঠিন হবে এটা, ঠিক আছে। তো এটা আসলে মোটেও কঠিন কোনো জিনিস না। তোমাদেরকে আমরা যদি পড়াই তাহলে এটা খুবই একটি সহজ জিনিস হবে। কানেক্ট করি আমরা এটা। আচ্ছা, আমি সামনের দিন থেকে তোমাদের যখন ক্লাস নিব তখন আমি এখানে লেখার জন্য আমার যে আইপ্যাডটি আছে ওইটা করব, কানেক্ট করব, কিন্তু আসলে আজকে টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হচ্ছে না, আমি কানেক্ট করতে পারতেছি না। তো এখানে আমি তোমাদেরকে দেখাই। এখন এই যে আদদ মাদুদের যে বিষয়টা, এটাও আমরা তোমাদেরকে খুবই সহজভাবে পড়াবো। এখানে আমি দেখাচ্ছি, এই যে দেখো আদদ মাদুদ আমরা নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমরা তোমাদের জন্য যেভাবে সাজিয়েছি গুছিয়েছি এটা মোটেও কঠিন কোনো জিনিস না। আদদ মাদুদের এই তিনটা প্রকার তুমি যদি বোঝো তাহলে খুবই সহজ, মানে এই যে হাজার হাজার সংখ্যা, লাখ লাখ সংখ্যা, এগুলা খুবই একটা সহজ জিনিস এবং তুমি এখান থেকে খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে, ঠিক আছে। তো এইখানে যে তিনটা আদদ মাদুদের তিনটা প্রকার, যেমন ওই যে আমরা যে উদাহরণটা পড়লাম যে আসলে সঠিক কোনটা হবে, এটা দেখো তুমি 1 মিনিটের ভিতর বুঝে যাচ্ছ যে এটা কি মুযাক্কার আদদ মাদুদের ভিতরে তিনটা কায়দা সাধারণত থাকে, যে মুযাক্কার মুয়ান্নাসের কায়দা থাকবে, ইরাবটা আসলে কি হবে এটা আদদ মাদুদে থাকে, আর হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জামা, যে মাদুদটা কখন ওয়াহিদ হবে
কখন জমা হবে, এই জিনিসগুলো এই জায়গাতে থাকে। তো তার মানে আমি তিনটা জিনিস যদি আয়ত্ত করতে পারি, মুযাক্কার, মুয়ান্নাস, ইরাব এবং ওয়াহিদ তাসনিয়া জমা, এই তিনটা জিনিস আয়ত্ত করলে তুমি খুব ভালোভাবে আদুদ মাদুদটা পড়তে পারবা। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখি কই গেল সেটা, এই যে এর ভিতরে কোনটা সঠিক হইতে পারে, তাই না? এই যে ইশতারাইতু সাবআতা আকলামিন, এখন কোশ্চেন হচ্ছে যে এই ইশতারাইতু সাবআতা আকলামিন আমরা কেন বলতেছি আসলে, হ্যাঁ, যে ইশতারাইতু সাবআতা আকলামিন আমরা কেন বলতেছি, অন্যগুলোকে আমরা কেন ভুল বলতেছি? তো আমরা যে তোমাদেরকে তিনটা প্রশ্ন দেখাইছি, মানে তিনটা যে কায়দা দেখাইছি, এর মধ্যে কিন্তু সবগুলা কায়দাই অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, তো এই যে সাবআতা আকলামিন, এই যে আমরা সাবআতুন না দিয়ে সাবআতা কেন দিচ্ছি, সাবআতি কেন দিচ্ছি না, সাবআতু কেন দিচ্ছি না, তাই না? তো এখানে কি কায়দা অ্যাপ্লাই হয়েছে? এখানে হচ্ছে ইরাবের কায়দাটা অ্যাপ্লাই হয়েছে। ইরাবের কায়দাটা কি, যে আদদের বা আদদের ইরাবটা সবসময় তোমার আমিল অনুযায়ী হয়ে থাকে। তো এখানে আমিল কি, ইশতারাইতু, এটা হচ্ছে আমিল। তো আমিল কি, এটা তো মাঝখানের থেকে যাদের আরবি বেসিক ভালো নাই তারা হয়তো মাঝখানের থেকে বুঝতেছো না, কিন্তু আমরা যখন ধারাবাহিক ক্লাস নেব তখন তোমাদের বুঝতে সহজ হবে। তো ইশতারাইতু এটা হচ্ছে ফেল ফাইল, আর সাবআতা এটা হচ্ছে মাফউল। ঠিক আছে, তো যেহেতু ইশতারাইতু ফেল ফাইল হয়েছে, তার মানে হচ্ছে পরবর্তীতে যে মাফউল হবে সাবআতা। হ্যাঁ, তো মাফউল হইলে সেটা কি হয়, আমেল অনুযায়ী এটা হচ্ছে নসব হবে। তো এই জন্য আমরা সাবআতু না বলে ইশতারাইতু ফেল ফাইলের পরে আমরা সাবআতা মাফউল হিসেবে জবর দিয়ে পড়তেছি। এরপরে আমরা এখানে সাবউন না পড়ে সাবআতুন কেন পড়তেছি, আর আকলামিন বা কেন বলতেছি, অন্যগুলো কেন সঠিক হচ্ছে না? আমাদের একটা কায়দা হচ্ছে মুযাক্কার মুয়ান্নাসের যেই কায়দা আছে, যে 3 থেকে 10 পর্যন্ত মানে মাদুদের বিপরীত হবে। ঠিক আছে, তো মাদুদটা যদি এক বচন হয়, মাদুদটা যদি মুযাক্কার হয়, তাহলে আদুদটা হবে মুয়ান্নাস। তো সেই হিসেবে কলামুন এটা হচ্ছে কি, মুযাক্কার, তাহলে আমরা এর আদুদটা কি নিব, এর আদুদটা নিব হচ্ছে মুয়ান্নাস। তো এই জন্য আমরা সাবউন না নিয়ে সাবআতুন নিচ্ছি। আর এই জন্য মাদুদটা হবে হচ্ছে জমা হবে সব সময়। ঠিক আছে, 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা হবে জমা। তো এই জন্য আমরা কি নিলাম, যে আকলামুন নিলাম। ঠিক আছে, জমা মাজরুর হবে, আর মানে এটা হচ্ছে ওয়াহিদ জমায় আসলাম, তাহলে 3 থেকে 10 পর্যন্ত যে নিয়ম সেটা হচ্ছে জমা হবে। তাহলে আমরা এখান থেকে সাবআতু কলামুনের জমা কি, আকলামুন, আর আমরা এইটার জন্য কি নিচ্ছি, তোমার মাজরুর ব্যবহার করব, কারণ নিয়ম হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত জমা মাজরুর হবে। তো এই জন্য আমরা এটাকে পড়বো সাবআতু আকলামিন। ঠিক আছে, ওকে। আর অন্যগুলো আমরা কেন পড়তেছি না, যে ইশতারাইতু সাবআতা কলামুন, এখানে নিশ্চয়ই ভুল, এই যে দেখতে পারতেছো কলামুন এটা জমা হয় নাই, এটা হয়েছে ওয়াহিদ। তারপরে এটা আমরা জেদ দিয়ে পড়তে পারতেছি না, অথচ এটার উচিত ছিল জমা মাজরুর হওয়া, এই জন্য এটা ভুল। তারপরে ইশতারাইতু সাবউ আকলামিন, এখানে ভুল কি হইলো, এর আগে আমরা এই যে আগের কায়দায় বলছি যে ভুল হচ্ছে যে মাদুদের বিপরীত হবে আদতটা 3 থেকে 10 পর্যন্ত। তো এই জন্য কলামুন যেহেতু মুযাক্কার, তাহলে এটা হওয়ার দরকার ছিল কি সাবআতু, কিন্তু সেটা না হয়ে সাবউন হয়েছে। এই জন্য এটা সব কিছু আগে পরে ঠিক থাকার পরেও এটা ভুল হয়েছে। ইশতারাইতু সাবআতা আকলামান, এইখানে ভুল কি হইলো, এইখানে ভুল কারণ হচ্ছে যে এইখানে এসে ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কলামুন এক বচন, আর আকলামুন বহু বচন, এটাও ঠিক আছে, কিন্তু আমরা পড়ছি জমা মাজরুর হবে, মানে হচ্ছে মানে ইজি বোঝার জন্য বুঝো যে জের হবে। ঠিক আছে, তো এখন জের না হয়ে কি হয়েছে, এটা হচ্ছে মানসুব হয়েছে, আলিফ দ্বারা মানসুব হয়েছে। তো এই জন্য হওয়ার দরকার ছিল সাবআতু আকলামিন, না হয়েছে আকলামান। তার মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, কিন্তু সঠিক হচ্ছে এই যে ইশতারাইতু সাবআতা আকলামিন। ঠিক আছে, আমার কাছে যদি ট্যাব থাকতো তাহলে আমি তোমাদেরকে লিখে সহজে বুঝাইতে পারতাম। এটা সামনের দিন থেকে আর হবে না, আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি, এই জন্য হচ্ছে আমার কাছে সেই ডিভাইসটা নেই, তো ফলে আমি তোমাদেরকে ওইভাবে লিখে বুঝাতে পারছি না। ইতিমধ্যে আমরা সামনের ক্লাস থেকে এটা ঠিক হয়ে যাবে। তো
তো এই যে আদদ মাহদুদের মোটামুটি তুমি কিন্তু কায়দা জেনে গেলে। এই যে আমি তোমাকে দেখাইছিলাম না, দাঁড়াও দেখাই আমি আবার, এই দেখো। তো এই যে বলছি যে আদদ মাহদুদের বেসিক কায়দা মূলত এই তিনটা, এই ওয়াহিদ তাসনিয়া জমা এটা হবে নাকি কোন জায়গায় ইয়ার হবে, কোন জায়গায় মুযাক্কার মুআন্নাস হবে, এই তিনটা মেইনটেইন করাই হচ্ছে মূল বিষয়। এরপরে এই যে দেখো কয়টা কায়দার মাধ্যমে আমরা আদদ মাহদুদ শেষ করতেছি। একটা আদদের ইরাবের একটা কায়দা, মাহদুদের ইরাবের একটা কায়দা, আর হচ্ছে আদদ এর মুযাক্কার মুআন্নাস হওয়ার ক্ষেত্রে আরেকটা কায়দা। তার মানে তিনটা কায়দাতে অলরেডি আদদ মাহদুদ শেষ। এখন তোমরা আদদ মাহদুদ নিয়ে যেই পরিমাণ ভয় পাও, এখন আজকে তো আমি তোমাকে লিখে বুঝাইতে পারি নাই, সামনের দিন একটা ক্লাসে তুমি আদদ মাহদুদ শিখতে পারো। যে ব্যক্তি আমি মনে করি যে গ্রামারের কিচ্ছু জানে না, গ্রামারের কিচ্ছু জানে না আরবি গ্রামারের, সেও যদি তাকেও যদি আমি একটা ক্লাসে আদদ মাহদুদ পড়াই, সে আদদ মাহদুদ আলহামদুলিল্লাহ পড়তে পারবে। এই যে দেখো মাত্র তিনটা কায়দার ভিতরে আমরা আদদ মাহদুদ শেষ করেছি। তো এটা এই জন্য দেখালাম যে আমাদের একটা প্রশ্ন আসে আদদ মাহদুদ থেকে। এখন এইটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার জন্য সহজ, এখান থেকে তুমি একটা মানে প্রশ্ন পেয়ে যাবা। এখন আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে একটা নাম্বারের ব্যাপারে সতর্ক হইতে হবে যে একটা নাম্বার তুমি কোন জায়গায় থেকে পাবে। এক নাম্বারের কারণে তুমি সিরিয়ালের বাইরে চলে যাবে অনেক সময়, ঠিক আছে? তো এই জন্য এক নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের ক্ষেত্রে। তোমার এক নাম্বার মাইনাস হলে তুমি শেষ। তো ফলে প্রতিটা নাম্বার কোন প্রশ্ন কোন জায়গা থেকে আসবে এই জিনিসটা বোঝা তোমার জন্য জরুরি। এরপরে আসো মারফুয়াত মানসুবাত মাজরুরাত থেকে একটা প্রশ্ন তোমার আসবে, ঠিক আছে? যেমন মনে করো যে হাল, এটা কোন প্রকারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো এটা হচ্ছে এর ভিতর থেকে একটা প্রশ্ন আসছে। তো আমরা এটা উদাহরণ হিসেবে দিছি, এরকম একটা প্রশ্ন এইখান থেকে আসতে পারে। এরপরে হচ্ছে বেসিক তারকিব, হ্যাঁ, দুই তিনটি থাকতে পারে, বা এইখান থেকে একটা তারকিব দেখা গেল দিয়ে দিল, যে কোনো একটা বাক্য দিয়ে তারপরে বললো যে এই এটা তারকিব কি। তারকিব তো ওইভাবে তোমার এখানে লিখে লিখে করতে হবে না, একটা শব্দ দিয়ে বলবে যে এটা কোন হালতে আছে, বা এখানে কি হয়েছে, কিংবা এটা কি মুবতাদা হয়েছে, খবর হয়েছে, নাকি এটা ইসমে ইশারা, মানে এই ধরনের তোমার একটা দেওয়া থাকবে, তোমার ওইটা দিতে হবে। এখন তুমি যদি তারকিব না পারো বা আরবির গ্রামার যদি না বোঝো, এই যে বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো না বোঝো, তাহলে তুমি কখনোই পারবা না। আর একটা জিনিস মনে রাখবা, তোমাকে বেসিক জানতে হবে। অ্যাডমিশনে চান্স পাওয়ার মূল শর্তই হচ্ছে তোমার বেসিক জানতে হবে। এইখানে যে প্রশ্নগুলো আসবে অধিকাংশই তোমার মানে বেসিক কেমন এটা বোঝার জন্য। এখানে মুখস্থ করার কিচ্ছু নাই যে সারাদিন বসে বসে তুমি মুখস্থ করবা, কিন্তু তুমি তোমার বেসিক ভালো না, তুমি কিচ্ছু বোঝো না, আর তুমি একটা গাইড কিনে সাকসেসের বা কোনো একটা গাইড কিনে তুমি ওই সারাদিন মুখস্থ করতেছো, 500 হাজার হাজার প্রশ্ন মুখস্থ করে ফেলছো, তোমার দ্বারা অ্যাডমিশনে চান্স পাওয়া সম্ভব না, ঠিক আছে? তো চান্স পাইতে হলে তোমাকে কি করতে হবে? বেসিককে আগে ঠিক করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর বেসিক যখন ঠিক হয়ে যাবে, তোমাকে যেই প্রশ্ন যেভাবে দিক, তুমি সাকসেস বা বিভিন্ন গাইডের থেকে এক ধরনের পড়ছো, ওই ওই প্রশ্নই, মানে এই যে আমি অধ্যায় বললাম, এই সব অধ্যায় থেকেই প্রশ্ন আসে। এখন এই যে স্বাভাবিক ধরো আদদ মাহদুদের, এই যে আমি একটা উদাহরণ দিছি, এইটা মনে করো এরকম একটা প্রশ্ন দিগন্ত সাকসেস বা বিভিন্ন জায়গার গাইডে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, তুমি এইটা হুবহু মুখস্থ করে গেলে যে এইটা নিচের কোন বাক্যটি সঠিক, এই যে এই বাক্যটা সঠিক। এখন তুমি আসলে বোঝো না যে কি কারণে এই বাক্যটা সঠিক, ঠিক আছে? না বুঝার কারণে এই বাক্যটা না দিয়ে অন্য আরেকটা বাক্য ঘোরাই দিল, ঠিক আছে? যে ইশতারাইতু খমসাতা কুতুবিন, এটা দিল ইশতারাইতু খমসাতা কুতুবিন। এখন আরো কিছু বাক্য এদিক ওদিক করে দিল, তুমি তো মুখস্থ করে গেছো ইশতারাইতু সাবাআতা আকলামিন, তখন তুমি জায়গায় ব্রেক, তোমার আর কিচ্ছু করার নাই। ওকে, তো আমরা যে তোমাকে এখানে পড়াবো, আমরা তোমার বেসিকটা ভালো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাদের বেসিক ভালো নাই তারাও নিশ্চিন্তায় এখানে জয়েন করতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। এরপরে আসো আরবি সাহিত্য। ওকে, আরবি সাহিত্য উপরে গেল হচ্ছে তোমার আরবির যে গ্রামার আছে, নাহু, সেই জায়গাটা থেকে। আচ্ছা, অনেকে সরফ পারো না, তো সরফ না পড়লে অনেক সময় নাহু পারা কঠিন হয়ে যায়। কিন্তু সরফ না পড়লে যে তুমি একেবারেই নাহু পারবা না, বিষয়টা এরকম না। যেমন এই যে ইশতারাইতু, তুমি যদি সরফ না পড়ো এই জিনিসটা তখন তুমি বুঝবা না। হ্যাঁ,
কিন্তু সরফ না পারলেও তোমার যদি ডেডিকেশন থাকে নাহু অনেক সময় তুমি বুঝতে পারবা। আর মূলত এখানে প্রশ্ন আসবে নাহু থেকে, সরফ থেকে প্রশ্ন আসবে না। ওকে, তো ফলে আমরা তোমাকে নাহুই পড়াবো। আর তুমি যদি সরফ একান্ত নাই বোঝো তাহলে তাদরিসের সরফের ক্লাস আছে, সেগুলো তুমি করে নিতে পারো, কিংবা পার্সোনালি কোনো টিচারের কাছে পড়ে তুমি তোমার এই কয়েকদিনের ভিতরে, দেখা গেল 1-1.5 মাসের ভিতরে সরফের বেসিকগুলো তুমি উন্নত করে ফেলতে পারো। এবার আসো আমাদের নাহুর অংশ চলে গেল। এবার আরবি সাহিত্য থেকে আমাদের কিছু প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে? 1 নম্বর হচ্ছে অনুবাদ, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। হ্যাঁ, যেমন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, তারপরে হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী, তারপরে হচ্ছে আমি অমুক ক্লাসে পড়ি, মানে এই ধরনের বেসিক কিছু আরবি, যেগুলা আরবি থেকে বাংলা আসতে পারে, অথবা বাংলা থেকে বাংলা লেখা থাকতে পারে, বলা হতে পারে যে এখানের সঠিক আরবি কোনটা, ওরাই উত্তর দিয়ে দিবে। তো সেই জায়গা থেকে সঠিকটা তোমার বের করতে হবে। ঠিক আছে, যেমন ওই যে আদুদ মাদুদটাই দিয়েই বোঝায় যে আমি 7টি কলম ক্রয় করেছি। তো এখন দেওয়া থাকলো যে এর সঠিক অনুবাদ মানে সঠিক আরবি কোনটি, আরবি ট্রান্সলেশন করতে। তো এরকম অনেকগুলো দেওয়া থাকলো। তো এর মধ্যে তুমি ওই যে আরবি থেকে বাংলা করতেছো এইটাও ভুল না সঠিক বুঝতে পারবা যদি তোমার এই গ্রামারটা ভালো জানা থাকে। তাহলে এইখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। আরেকটা হচ্ছে আরবি সাহিত্যের বিভিন্ন যুগ, যে সকল যুগের লেখকদের সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আরবি সাহিত্যের যে যুগগুলো শুরু হয়েছে সেই সময়ের লেখকদের সম্পর্কে কোশ্চেন আসতে পারে। যেমন ধরো এখানে আমি তোমাদেরকে দেখাই, এই আরবি সাহিত্যের উৎপত্তি কোন সময় থেকে, তারপরে ইসলামী আরবি সাহিত্য বা উপন্যাস, ইসলামী আরবি সাহিত্য সম্পর্কে আসতে পারে। এইগুলার যে সকল উপন্যাস আছে বা যারা লেখালেখি করছে তাদের থেকে প্রশ্ন আসবে, তাদের নাম, কে কোনটা লিখছে, তাদের জন্মসাল কি, এগুলো আসবে। হ্যাঁ, তারপরে আরবি সাহিত্যের বিভিন্ন প্রতিভা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরে আসো আধুনিক যুগ সম্পর্কে, তারপরে এই যে ঔপনিবেশিক যুগের কবি কারা ছিল, তাদের দেখা গেল এরকম 2-3 জনের দেওয়া থাকলো, একজন হচ্ছে ঔপনিবেশিক যুগের, একজন আধুনিক যুগের, তারপরে একজন হচ্ছে কি বলে সাহাবীদের যুগের, তারপরে আরেকজন হচ্ছে পোস্ট কলোনিয়াল যুগের। তো এই যে বিভিন্ন যুগের থেকে 3-4 জন কবির নাম দেওয়া থাকলো। এখন তোমার যদি আরবি সাহিত্যের বিভিন্ন যুগ সম্পর্কে ধারণা না থাকে তখন তুমি এটা বুঝতে পারবা না। যেমন এই যে আমরা এখানে দেখাইছি যে আধুনিক যুগের যারা ঔপন্যাসিক ছিল, নাজিব কিলানি, নাজিব আল মাহফুজ, হামিদ আল হামা, এই যে যারা আছে, তারপরে তাওফিক আল হাকিম, এরা হচ্ছে আধুনিক যুগের কবি। তো তোমার মুখস্থ করে ফেলতে হবে আধুনিক যুগের কবি কারা, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে সাহাবী কবি কারা ছিল। হ্যাঁ, যেমন হাসান বিন সাবিত, কাব বিন জুহাইর, তারপর হচ্ছে খানসা, আমর ইবনে রাবিয়া, লাবিদ বিন রাবিয়া, এই যে যারা আছে তারা হচ্ছে সাহাবী যুগের কবি। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই। একটা প্রশ্ন থাকতে পারে এরকম যে কোন কবি যিনি জাহেলি যুগ এবং সাহাবীদের যুগ উভয় যুগের কবি ছিলেন, এরকম কবি কে কে আছে? তো একজন দেওয়া থাকলো দেখা গেল হাসান বিন সাবেত, আর একজন দেওয়া থাকবে, আমি দেখাই, কোন কবি উভয় যুগের কবি ছিলেন, মানে জাহেলি যুগ এবং সাহাবী যুগ। তো মনে করো যে ক দেওয়া থাকলো হচ্ছে ইমরাউল কায়েস, খ দেওয়া থাকলো হাসান বিন সাবেত, তারপরে হচ্ছে গ হচ্ছে হাফিজ, তারপরে ঘ হচ্ছে লাবিদ বিন রবিয়া। আচ্ছা, এখানে এই যে আমরা 3-4টা দিলাম, এর মধ্যে সঠিক আসলে কোনটা? সঠিক হচ্ছে এই যে লাবিদ বিন রবিয়া, ইনি 2 যুগের কবি ছিল। ঠিক আছে, ওকে, লাবিদ বিন রবিয়া তিনি কিন্তু 2টা যুগেরই কবি ছিল, একটা হচ্ছে জাহেলি যুগের কবি, আবার তিনি সাহাবীদের যুগও পেয়েছেন।
ঠিক আছে। তো এই জন্য এই লাবিদ বিন রবিয়াকে উভয় যুগের কবি বলা হয়। তাহলে এইটা তুমি কিভাবে বুঝবা? যখন বিভিন্ন যুগ থেকে এই যে সাহাবী কবি কারা ছিল তাদের লিস্ট তুমি পড়েছো, তার মধ্যে একজন আছে লাবিদ বিন রবিয়া। আবার অন্য জায়গায় জাহিলি যুগের কবি কারা ছিল তাদের নামও পড়েছো। তো তুমি দেখবা যে আচ্ছা এর মধ্যে যাদের কথা আছে তারা এটা ইমরাউল কায়েস সে তো জাহিলি যুগের, হাসান বিন সাবেত সে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, সে অন্য যুগের ভিতর তাকে পাওয়া যায় না। হাফিজ সে হচ্ছে আধুনিক যুগের। তো এখন লাবিদ বিন রবিয়া, তো সুতরাং এইটাই হচ্ছে হইতে পারে, ঠিক আছে। তারপরে মনে করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়রুর রাসূল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি কাকে বলা হয়? সভাকবি কাকে বলা হয়? তো এরকম বিভিন্ন দেওয়া থাকলো, যেমন লাবিদ বিন রবিয়া, তারপরে হচ্ছে হাসান বিন সাবিত, তো এরকম আরো কয়েকজনের নাম দেওয়া থাকলো, যেমন আমর বিন রবিয়া। আচ্ছা, আমি জাস্ট আজকে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে। তো এখানে এই যে তোমার যদি জানা থাকে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি কারা ছিল, তখন কিন্তু তুমি জানতে পারবে যে কাকে সভাকবি বলা হয়। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝেছো। ওকে। তো এই যে বিভিন্ন যুগ সম্পর্কে আসবে, যেমন আরবি সাহিত্যের যুগ কয়টি, আহমদ শাওকি কোন যুগের কবি, কে ইসলামী যুগের কবি ছিলেন, এই ধরনের ইত্যাদি ইত্যাদি আসবে। ওকে, লাইভে কারা যুক্ত আছো দেখি। ওকে, তোমরা যারা যুক্ত আছো কমেন্ট করো যে আসলে তোমরা বুঝতেছো কিনা। তারপরে হচ্ছে কবি এবং কবিদের সম্পর্ক, কবিতা এবং কবিদের সম্পর্কে থাকবে। তোমরা তোমার ক্লাস 9-10-এ নিশ্চয়ই কবিতা পড়েছো, ক্লাস 10-এ বা আলিমে তোমরা নিশ্চয়ই কবিতা পড়েছো। তো সেখানে হচ্ছে ওই যারা কবিতা, যে সকল কবিতা আছে ওই কবিতা কবিতা থেকে প্রশ্ন আসতে পারে একটা, হ্যাঁ, যে এই কবিতাটি আসলে কার লেখা, তো সেইখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে এই যে হামাসা, মাকালা, নাসর, কাসিদা, তারপরে মুআল্লাকা, শেয়ার, এইগুলো সম্পর্কে কোশ্চেন থাকবে। যে হামাসা, এগুলো প্রত্যেকটার ভিতরে পার্থক্য আছে, মানে প্রত্যেকটাই কবিতা কিন্তু কবিতার ধরন ভিন্ন। তো এই যে মুআল্লাকা আসলে কি জিনিস, এটার বৈশিষ্ট্য কি, তারপরে হচ্ছে শের কি, শেরের বৈশিষ্ট্য কি, তারপরে কাসিদা কি, নাসর কি, মাকালা, হামাসা, এইগুলো কি, কোন জিনিস, এগুলোর বৈশিষ্ট্য কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, মুআল্লাকায়ের লেখক কে ছিলেন, এরকম। যেমন মুআল্লাকায়ের রচয়িতাদের মধ্যে মুসলিমকে দেখছো, এখানে এই যে আমি একটা উদাহরণ হিসেবে একটা কোশ্চেন দিয়েছি যে মুআল্লাকায়ের রচয়িতাদের মধ্যে মুসলিম আসলে কে, যে হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা, ইমরাউল কায়েস, তারপরে আনতারা বিন শাদ্দাদ, আর হচ্ছে লাবিব বিন রবিয়া, এর মধ্যে মুসলিম কে। তো তোমার যদি এই কবিদের সম্পর্কে বিস্তারিত ধারণা থাকে তখন তুমি এটা ডিসাইড করতে পারবে। যেমন লাবিব বিন রবিয়া, মানে সে হচ্ছে তার সাবায়ে মুআল্লাকায় কবিতাও ছিল জাহিলি যুগে, আবার সে মুসলিম হয়েছিল, তার মানে সে হচ্ছে একজন মুসলিম কবি যার কবিতা সাবায়ে মুআল্লাকায় রচিত হয়েছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা। যারা অ্যাডমিশন দিতে চাও ইসলামী বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য বড় একটি সুযোগ তাদরিস, তুমি এখন ঘরে বসে ভালো প্রস্তুতি নিতে পারতেছো। আমি তোমাদের ক্লাস নিব হচ্ছে আরবি এবং ইসলামের ইতিহাসও নিব। ইসলামের ইতিহাস নিয়ে তোমাদের আমি আরেকটা ক্লাস নিব। তো আরবি সাহিত্য এবং আরবি প্রথম, আরবি দ্বিতীয় পত্র মানে হচ্ছে গ্রামার, এটা তোমরা আমার কাছে, আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ তুমি এখান থেকে একদম পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবা, তোমার বেসিক ঠিক করে ফেলতে পারবা। এবং তোমার যদি আরবিটা ভালো না থাকে, আরবি বেসিক যদি ভালো না থাকে, তাহলে তুমি কিন্তু মানে চান্স পাবা না, এটা তুমি জেনে রাখো, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে। আর কোনো কায়দায় যদি তুমি চান্স পেয়েও যাও, বিশ্ববিদ্যালয়ে আসলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তো তার মানে তুমি চান্স পাওয়া এবং বিশ্ববিদ্যালয়ে জীবনে এসে ভালো রেজাল্ট করার জন্য তোমার আরবির বেসিকটা খুবই জরুরি, ঠিক আছে। তো এই জন্য এখন থেকেই তোমার টার্গেট করতে হবে যে আমি আরবির বেসিকটা এই চান্সে আমি ঠিক করে ফেলবো।
আমাদের অনেক ক্লাসমেট আছে যারা দেখা গেল চান্স পেয়েছে, আরবির বেসিক ভালো না, পরবর্তীতে এসে তার ক্লাসমেট বা অন্যদের কাছে আরবির বেসিক ঠিক করেছে, কারণ দেখেছে যে আরবি বেসিক ঠিক না হলে এখানে ভালো রেজাল্ট করা সম্ভব না, পুরোটাই হচ্ছে আরবি মিডিয়ামে লিখতে হয়। হ্যাঁ, তো সুতরাং তোমার এটা খুবই জরুরি। তো আমরা এই যে বিভিন্ন জিনিসগুলো দেখালাম, আমরা তোমাদের নিয়মিত আস্তে আস্তে ক্লাস নিব, ক্লাসে আস্তে আস্তে তোমাদের এই জিনিসগুলো আমরা সলভ করে দিব। তারপরে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে তোমাদের মডেল টেস্ট হবে, এবং প্রতিটা অধ্যায় ধরে ধরে আমরা তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তো আশা করি তোমরা ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যাবা। এবং আজকে তো আমরা জাস্ট একটা ডেমো ক্লাস নিলাম, তোমরা তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে, আমরা যে বলেছি 10টা সাবজেক্ট থেকে তোমাদের মোট পরীক্ষায় আসে, তো 10টা সাবজেক্টের ভিতরে এটি জাস্ট একটা সাবজেক্ট, অন্য অন্য সাবজেক্টগুলোও প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছেন, তারা তোমাদের ক্লাস নেবেন। তো সুতরাং তোমরা সকলে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবা, হয়তো তোমাদের কোনো অফারও থাকতে পারে, সেগুলো তোমরা লক্ষ্য নেওয়ার চেষ্টা করবা। তো ঠিক আছে, আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।